আপনাদের এনএসআই, যেটা আপনাদের গোয়েন্দা সংস্থা বলে, এনএসআই ভেতরে ভেতরে একটা জরিপ চালিয়েছিল। সেই জরিপের ফলাফল আমার কাছে আছে, আমি আপনাকে বলে দিচ্ছি। এনএসআই জিজ্ঞেস হচ্ছে যে গণভোট চাওয়া হয়েছে, এটা কি আপনি জানেন? 69% বলেছে জানি না। ফিগারগুলো মনে রাখবেন। গণভোট 12 ফেব্রুয়ারি হচ্ছে, এটা কি আপনি জানেন? 27% বলছে তারিখটা, 27% বলছে জানি না। ভোট দিতে যাবেন 3%, আর 1% হলো ভেবে দেখি। বাংলাদেশে পরিস্থিতিটা কি এমন হলো যে ভারত এতটা আতঙ্কিত বোধ করে তার কূটনীতিকদের পরিবারকে ফিরিয়ে নিচ্ছে? স্পেসিফিক কি ইনপুট আছে এটা তো আমার পক্ষে বলা সম্ভব না, কেউ আমার মনে হয় কারো পক্ষেই বলা সম্ভব নয়, কারণ সেগুলো শেয়ার করা হয় না পাবলিকলি। কিন্তু ইনপুটস ডেফিনিট আছে এবং স্পেসিফিক ইনপুটস আছে, তাছাড়া এ ধরনের হয় না। মূলত যেটা হয়েছে, যদি আপনি এভাবে দেখেন যে সাউথ সুদান, ইরাক, আফগানিস্তান, তার সঙ্গে যদি প্যারালাল ড্র করা হয়, কারণ তার মতোই তো হয়েছে, তাহলে একটা জিনিস পরিষ্কার হয় যে এই সমস্ত দেশগুলোতে সরকারের হাতে শক্তভাবে ক্ষমতা নেই, অনেক কিছুই ঘটে যেতে পারে। কেমন? তো এই ধরনের একটা পরিস্থিতি বাংলাদেশে এই মুহূর্তে হয়েছে বা হতে চলেছে। খানিকটা বোঝা যাচ্ছে নির্বাচন ঘিরে। নির্বাচনে যতটা বোঝা গেছে, ইউনূস সরকার তারা একভাবে এই গণভোটের মাধ্যমে একটা প্রেক্ষিত তৈরি করতে চেয়েছে, যেখানে তারা বা তাদের যারা তাদের মনে করে, মানে দেশের একেবারে মোড় ঘুরিয়ে দেওয়া। নিজেরাই বলেছেন কি 100 বছর নাকি অন্যদিকে চলে যাবে, কি আকাশানে বলেছেন। যাই হোক, অত ভালো করে দেখাও হয় না, এত বলে। তো ফলে এই যে একটা দেশের মোড় ঘুরিয়ে দেবো, তার মানে সরকার একটা সুপার সরকার হয়ে যাচ্ছে, ক্ষমতায় যেই আসুক না কেন। এই সরকারের সঙ্গে কারা কমফোর্টেবল ছিল, কোন রাজনৈতিক শক্তি এই সময় সব থেকে বেশি তাদের গ্রিপ ছিল, এবং সেই সুযোগে কারা বেশ ঘর গুছিয়েছে, যেটা কেরানীগঞ্জে একটা বিস্ফোরণের মাধ্যমে দেখা গেল। কেমন? আর 1,500 অস্ত্র বাইরে, এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলে চলেছেন যে ওগুলো ব্যবহার হবে না। 1.5 বছর উনি ক্ষমতায় রইলেন, 1.5 বছরে ওনার আগে যিনি ছিলেন সাখাওয়াত, তিনি কিন্তু বলেছিলেন, খুব স্টার্ন মেসেজ দিয়েছিলেন। সে সমস্ত জলে গেল, 1.5 বছরে কিছু হলো না, এখন বলছেন ওটা ব্যবহার হবে না, আমি বলে দিচ্ছি। তার মানে কি, কে কাকে বলে দিচ্ছে, কে সে কানে বলে গেছে, ভগবান জানে। তো এইরকম একটা পরিস্থিতিতে একটা অসম্ভব টানাপোড়েন ভারত পরিষ্কার করে দিয়েছে যে বিএনপি সরকারকে তারা সমর্থন করবে, কিন্তু যারা ক্ষমতাটা ইন্টারিম সরকার ছিল, অ্যাপারেন্টলি ইন্টারিম সরকার একটা পলিটিক্যাল সরকার, এবং তারা ক্ষমতা একজনকে হাতে দিয়ে রেফারির কাজ করবে, চলে যাবে। সেটা হয়নি। তারা এক ধরনের ক্ষমতা তৈরি করতে, ক্ষমতার বলয় তৈরি করতে যাচ্ছে, এবং যেই ক্ষমতার বলয়ের একটা অংশীদার আছে, একটা পলিটিক্যাল ফোর্স। তো আগামীতে পরিস্থিতিটা কি দাঁড়াবে, কোন দিকে টানাটানি একটা তৈরি হবে, সেটা আমরা দেখব। কিন্তু পরিস্থিতিটা যে মোটেই খুব ভালো নাও হতে পারে, তার একটা প্রমাণ পাওয়া গেল, যেটা ভারত কাজটা করলো। এবং এটা হচ্ছে, এতদিন পর্যন্ত ভারতের যদি আপনি বলেন ট্রান্সশিপমেন্ট বন্ধ, হ্যান বন্ধ, ত্যান বন্ধ, সেগুলো কিন্তু খানিকটা রিয়াকশন। যেমন ধরুন, বাংলাদেশের পরিস্থিতি যে খারাপ হয়েছিল, তাতে ভিসা বন্ধ বা কমিয়ে দেওয়া হয়েছে, এটা তো একটা রিয়াকশন টু দ্য সিচুয়েশন ইন বাংলাদেশ। তার মধ্যেও 9 করে 6-7 লাখ ভিসা যায়, ইস্যু হয়, মেডিকেল ভিসা হয়েছে। কিন্তু এবার যেটা করলো, সেটা কিন্তু পুরোপুরি ইউনিল্যাটারাল অ্যাক্ট। এটাই হচ্ছে তফাৎ। এবং সে আগে প্রিকশন নিয়ে নিল যে এখানে একটা কিছু বড় ঘটছে বা ঘটবে। এবং এই খবরটা আমি নিশ্চিন্ত যে এই ধরনের যখন ইনপুটস হয়, সেটা শেয়ার করা হয় উইথ অল আদার স্টেক হোল্ডার্স, মানে অন্যান্য যে বড় দেশগুলোর যে সিকিউরিটি ইন্টেলস থাকে। তো ফলে আমরা হয়তো বুঝতে পারবো যে অন্যান্য দেশগুলো কিভাবে বিহেভ করছে। সেটা বাংলাদেশে আমরা, আপনারা যারা জানেন তারা খেয়াল রাখলে আরো ভালো বুঝতে পারবেন যে কোন দিকে কি হচ্ছে। বাট ক্লিয়ারলি সিচুয়েশন খুব ভোলাটাইল একটা পরিস্থিতিতে যেতে পারে, এটাই বোঝা যাচ্ছে।
জি, ধরেন এতক্ষণ পর্যন্ত যেই জিনিসগুলি বললেন, ধরেন অস্ত্র বাইরে আছে, জঙ্গিরা বাইরে আছে, বিভিন্ন সময়ে টুকটাক নাশকতার ঘটনা ঘটেছে, এগুলো তো ধরেন পুরনো একটা চলমান ঘটনা। আকস্মিক ভাবে কালকে রাত 12টায় ভারত এই সিদ্ধান্তটা নিল। এর মধ্যে চলমান ঘটনা প্রবাহের মধ্যে আমি যদি ব্যতিক্রম দেখি, সেক্ষেত্রে ব্যতিক্রম একটি ঘটনাই ঘটেছে হয়তো, সেটি হচ্ছে রাইট, আত্মসমর্পণ করেছে। এর বাইরে কি গত 1-2 সপ্তাহে ব্যতিক্রম কিছু হয়েছে? আমি আগে তরুণ ঘোষের কাছে এসে প্রতিম ঘোষ আপনার কাছে আসছি। মাঝে লাইনটা কেটে গেছিল, আমি আপনার প্রশ্নটা শুনতে পাইনি। মানে ব্যতিক্রম হ্যাঁ বলুন। বর্তমানে বাংলাদেশ যে পরিস্থিতি, এতে হঠাৎ করে মাঝরাতে ব্যতিক্রম কি ঘটেছে যে ভারত এত বড় একটা সিদ্ধান্ত নিল? আজকে রাতে কিন্তু আপনার সঙ্গে এই নিয়ে কিন্তু কথা হচ্ছিল যে এমন কিছু ইনপুটস এসছে এজেন্সির কাছ থেকে, যেটা পুরো লাল সংকেত মতো বলা যায়। তাই ভারত সরকার আর দেরি করেনি। আমি আপনাকে দেখিয়েছি যে 11টা 33 মিনিটে, এই 13 মিনিটে আপনার এই খবরটা হয়েছে। তার মানে ওটা পেয়েছে 10 মিনিট আগে পেয়েছে। তার মানে 11টার সময় যখন এই নির্দেশিকা জারি হয়, সারা দিন গেল, তখন তার গুরুত্ব অন্যান্য ঘটনার থেকে একটুখানি বেশি বলে আমি ধারণা করেছিলাম। জি, তাই আমি জোরের সঙ্গে বলেছিলাম যে এর পেছনে কূটনৈতিক সূত্রের খবর ছাড়া এত বড় জিনিস হতে পারে না, এবং তাই প্রমাণ হতে চলেছে যেগুলো আমি বলেছিলাম। যাই হোক, ভবিষ্যৎ বলবে। প্রতিম ঘোষ, আমাকে যদি একটু বলতেন যে বাংলাদেশের তরফ থেকে তারা কি প্রতিক্রিয়া জানাচ্ছে? বাংলাদেশের তরফ থেকে প্রতিক্রিয়া হচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবেন। হ্যাঁ, দেখলাম আইসিসি তাদেরকে 24 ঘন্টা টাইম দিয়েছে। আবার সময় দিয়েছে? আচ্ছা, টোটাল 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে আইসিসি। তো সুতরাং এটাই তো সমস্যা। আমি একটু আগে ফজলুল বাড়ি আমাকে করছিলেন, এখন যে দেখুন, নাশকতামূলক ঘটনা সবসময় ঘটতে পারে। আমাদের দেশে তো ঘটেইছে, 40 বছর ধরে আমরা সাফার করেছি। তারপরে ধরুন হোলি আর্টিসান যে ব্যাপারটা ঘটেছিল, কেমন, এটা তো বাংলাদেশের বুকে সব থেকে বড় ঘটনা। এবং এটার স্টেটাসটা কি? স্টেটাসটা হচ্ছে কুটা বম্বিং 2002, মুম্বাই অ্যাটাক 2008, পার্লামেন্ট অ্যাটাক 2001, তার সমান। কেমন? তো সেখানে জাপানিজরা মারা গেছিলেন অনেক, একজন ইন্ডিয়ানও মারা গেছিল, কিন্তু আরো অন্যান্য দেশ ছিল। এবার তারপরে কি হয়েছিল? তারপরে সরকার ঝাঁপিয়ে পড়েছিল। ঠিক একইভাবে বিএনপি সরকারের সময়, আমার এখন মনে নেই, একজন ডিপ্লোম্যাট অ্যাটাক হয়েছিলেন, আনোয়ার চৌধুরী, ব্রিটিশ অ্যাম্বাসেডর ছিলেন। রাইট। এবং দেখুন, বিএনপি সরকার অনেক ডিলিডালি করেছিলেন শুরুর দিকটা। শুরুতে আর্মিকে ডেকে অপারেশন ক্লিন হার্ট হয়েছিল, কিন্তু তারপর ডিলিডালি করেছিলেন, মানতে চাননি অনেকদিন। 2005-এ এসে অবশেষে কানে জল ঢুকেছে, এই ডিপ্লোম্যাটিক মেইল আমরা দেখতে পেয়েছি উইকিলিক্স থেকে। ইউএস মিশন বলছে যে অবশেষে এখন এতদিনে বুঝতে পেরেছে। তো তখন আপনি দেখুন 2004 থেকে র্যাব এসেছে এবং ঘটনাবলী শুরু হয়েছে। 2005 থেকে অ্যান্টি টেরর অ্যাকশন শুরু হয়েছে কিন্তু, এবং 6 আর্মি আসার আগেও অ্যান্টি টেরর শুরু হয়ে গেছিল, আর্মি 111 সরকার আসার আগে। তো সুতরাং বলতে যেটা চাইছি যে একটা সরকার, তার কিছু ভুল হতে পারে, তার পদ্ধতিগত ভুল থাকতে পারে, পলিসিগত ভুল থাকতে পারে। যেমন বাংলা ভাই নিয়ে এসে সময়কার একটা ঘটনা ছিল, বক্তব্য ছিল অনেকে, যাকে 111 সরকার এসে ঝুলিয়ে দিয়েছিল। তো হতে পারে, কিন্তু সরকার কখনো সরকারের দায়িত্বের বাইরে বেরিয়ে যায়। এখন যেটা ঘটছে যে সরকার বলছে, যেটা খুব মারাত্মক কথা, যে আমাদের দেশে কখনো ওই সমস্ত ছিলই না, এক্সট্রিমিজম, এ সমস্ত বানানো।
বলা হচ্ছে এগুলো সমস্ত হচ্ছে আমাদের ইসলামকে খারাপ খারাপ দেখানোর জন্য করা হয়েছে, হেন তেন ইত্যাদি। আমি আর সেই লজিকের মধ্যে ঢুকছি না। তো এই যে স্বরাষ্ট্রমন্ত্রীও যে প্রেস কনফারেন্সে যে বলেছেন, আমি জানি না কতটা কি, পুরো ভিডিও তো আমার পক্ষে নেই, কিন্তু আমি যা রিপোর্ট দেখেছি তার মধ্যে এই কথাও আছে যে ওরকম আমাদের দেশে ওরকম এক্সট্রিমিজম নেই। তো এটা মারাত্মক। রাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি এমনটাও বলেছেন যে অস্ত্রগুলো বাইরে আছে সেগুলো নির্বাচনে ব্যবহৃত হবে না। মানে তিনি কোথা থেকে নিশ্চয়তা দিলেন আমরা জানি না, কিন্তু তিনি এমনটি বলেছেন। আসলে আমি শুরুতেই আপনাকে বললাম যে উনি যে বলছেন, তাহলে তো আমাকে এখন ভেবে নিতে হয় যে যাদের কাছে অস্ত্রগুলো আছে তাদেরকে উনি চেনেন। ইনফ্যাক্ট ফেসবুকে মিম দেখছিলাম এরকম। তো এটা কোনো সুস্থ একটা সরকারের যে মিনিমাম রেসপন্সিবিলিটি থাকে, সেই রেসপন্সিবিলিটিও নিতে চাইছে না এই সরকার। দেশের সরকার না, এই সরকার একটা মতাবলম্বী মানুষের সরকার। কেমন? তো একটা মতাবলম্বী মানুষের সরকার হলে পরে তাহলে এই পরিস্থিতিগুলোর উদ্ভব হবেই। দেশের সরকারের মতো অ্যাক্ট করবে। সুলতানা জি, তরুণ ঘোষ, এমনিতে বাংলাদেশে যে 12 ফেব্রুয়ারি এই নির্বাচন ভুল হতে পারে, একটি অংশ চায় না এই নির্বাচনটি হোক, আবার এমন শুধুমাত্র তারা বেশিরভাগ মানুষ মনে করে নির্বাচনই হবে না। মাত্র 2 সপ্তাহ আছে, এখনো মানুষ মনে করে নির্বাচন হবে না। আর একটি বড় অংশ মনে করে যে শুধুমাত্র হ্যাঁ ভোট হবে, এইটাই সরকারের টার্গেট। যে কারণে সরকারের যত রকম মানে গভর্নিং বডি আছে সবাইকে তারা এখন অ্যাক্টিভ করে দিয়েছে। আপনাদের কাছে কি নির্বাচনের আগে নাশকতার কোনো, সেই অর্থে কোনো বড় ধরনের কোনো খবর আছে কিনা? এমনিতে নির্বাচনকে কেন্দ্র করে তো এমনিতেই অস্থিরতা, নাশকতা থাকে, এটা একটা ভিন্ন প্রেক্ষাপট, কিন্তু এইবারের নির্বাচনকে কেন্দ্র করে সেই রকম বড়, যা অতীতে কখনো হয়নি, এরকম কোনো আশঙ্কা, এরকম কোনো খবর আপনাদের কাছে আছে কিনা? না, অন্তত আমার কাছে নেই। এগুলো থাকলে একটু গোপন খবর এজেন্সির কাছে থাকবে, যেটা প্রতিমবাবু বললেন, খুব সঠিকভাবে ব্যাখ্যা করেছেন উনি। এজেন্সি তার যে বন্ধু রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রগুলোর সঙ্গে শেয়ার করে নেয়, যেটা আমি কিছুক্ষণ আগে আপনাকে বললাম, উনি জয়েন করার আগে আমি বললাম যে দুজনের সঙ্গে MI6 এর 7 জন কর্তা এসছেন, তারা দিল্লিতে তারা কথা বলেছেন। সম্ভবত আমি শিওর না, অজিত দোভাল সেই মিটিং এ ছিলেন, এবং তারপরে তড়িঘড়ি ডেকে পাঠানো হয় সারা কুককে। সারা কুক তারপর ছুটে যান দিল্লিতে। তারপরে বলা হয় যে ভারতের মতো ফিরিয়ে নাও। এখন যতক্ষণ না সেটা মাঠ পর্যায়ে দেখা যাচ্ছে, খবরটা কতটা ঠিক কতটা ভুল আমি বলতে পারবো না। এই খবরটা পেয়েছে, কিন্তু কোথায় জঙ্গি হামলা হবে না হবে এই খবরগুলো কিন্তু এজেন্সি ছাড়া, এই প্রতিমবাবু কিন্তু একদম সঠিকভাবে ব্যাখ্যা করেছেন যে আর কারোর কাছে থাকে না। হ্যাঁ, টুকটাক পুরো খবর প্রতিমবাবুর কাছে আসে, আমাদের কাছেও আসে, আপনার কাছেও আসবে, কিন্তু তার উপরে ভরসা করে আমরা যে একেবারে সঠিক কিছু বলতে পারবো সেটা মনে হয় ঠিক হবে না। জি জি, বুঝতে পারছি। প্রতিম রঞ্জন বোস, এমনিতে ধরেন এর আগে আমেরিকা থেকে বাংলাদেশে অবস্থানরত নাগরিকদেরকে বিভিন্ন রকম ট্রাভেল অ্যালার্ট জারি করা, সতর্কতার পরামর্শ দেওয়া হয়েছিল। আমরা কিন্তু আমেরিকা থেকেও সেরকম কোনো অ্যালার্ট এইবার দেখলাম না। না, তার একটা কারণ হচ্ছে যে আমেরিকার সবার থ্রেট পারসেপশন এক। 2 হচ্ছে যে আমেরিকার কতজন ওখানে থাকে, আমেরিকার কতগুলো কনসুলেট আছে, কতগুলো অ্যাসিস্ট্যান্ট মানে ওই কনসুলার অফিস কতগুলো আছে বাংলাদেশে, একটা কনসেন্ট্রেটেড। দ্বিতীয়ত হচ্ছে যে আমেরিকান যারা আছে তারা ওখানে দেখতে হবে যে তাদের কিরকম আছে, ফ্যামিলি, জ্ঞান ত্যান, তারা কি খুব নাচ গান করে সবার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে কিনা, কেমন। কিন্তু একটা জিনিস মাথায় রাখা দরকার, সেটা হচ্ছে যে ধরুন ইন্ডিয়ার ওপর অ্যাটাক হবে, ইন্ডিয়ান এর উপর, ইনস্টলেশনস এর উপর কোনো, বা ইন্ডিয়ার কোনো মিশনের উপর, হোয়াটএভার ইট ইজ, আপনি একটা জিনিস জেনে রাখবেন যে রিয়াকশন, সবাই কিন্তু পালাবে ওখান থেকে,
কেমন এবং মানে এরকম নয়, ধরুন আমেরিকান এম্বাসির ওপর বা আমেরিকানদের ওপর পাকিস্তানে হামলা হয়েছে, আপনি জানেন, কেমন, বা ধরুন ড্যানিয়েল পার্লের মতো ঘটনা সেটাও তো ঘটেছে। এই যে আমরা যেখানে সিন্দুরের সময় মিসাইল মারা হলো যাকে আজহার, তো সেই তোর মধ্যে ইনভলভ ছিল ড্যানিয়েল পার্লের ঘটনায়। তো সুতরাং ব্যাপারটা এরকম নয় যে ভারতের হচ্ছে আমেরিকা খুব সুন্দর আছে, এরকম হবে না কিন্তু। এবং এই যে ইন্ডিয়া হাই অ্যালার্ট পজিশন নিল, এই হাই অ্যালার্ট পজিশনটা নেওয়ার আমি আপনাকে বললাম যে এর বহু ইম্প্যাক্ট হবে, যেটা আপনি দেখতে পাবেন বাংলাদেশ থেকে যারা ভিসা নিয়ে ট্রাভেল করছে নানান দেশে, ওয়েস্টার্ন ডেস্টিনেশন গুলো বা যেগুলো ধরুন সাউথ ইস্ট এশিয়ান যে একটু উন্নত যেগুলো রাষ্ট্রগুলো, সেখানে গেলে পরে দেখবেন গ্রিডিং হচ্ছে, হঠাৎ করে বেড়ে গেছে। এটা ঘটতে বাধ্য, কারণ আপনার ইন্ডিয়ান ভিসা পেলে পরে সেনজেন ভিসা পেতে সুবিধে হয়, এটা নিয়ম বাংলাদেশিদের জন্য। তো এগুলো লিঙ্কড, এগুলো কোনো আলাদা আলাদা কিছু হবে না। আজকে বাংলাদেশে ইন্ডিয়া একটা জিনিস আসলে, রাস্তার স্ট্রিট ইমোশনস, স্ট্রিট আর্গুমেন্টস, সেটাকে ডিপ্লোমেসির মধ্যে ঢুকিয়ে ফেলা, সেটাকে পাবলিক পলিসির মধ্যে ঢুকিয়ে ফেললে কি বিভৎস পরিস্থিতি হতে পারে তার প্রমাণ বাংলাদেশ। যেমন ধরুন আমরা যখন বড় হয়েছি ছোট থেকে, তখন আমাদের এখানে আমরা খুব এই আমেরিকা হচ্ছে যত গণরাষ্ট্রের গোড়া, আমেরিকার উপর দুটো বোম মারা দরকার, এই জাতীয় কথাবার্তা আমরা আকচার বলে থাকতাম ফুটবল খেলতে গিয়ে। হ্যাঁ, তো এগুলো নিয়ে যদি কোথাও কোনো রাজনৈতিক আলোচনা শুরু হয়ে যায় যে হ্যাঁ এটা করা দরকার, তারপরে আবার কোনো যদি সরকার বলে হ্যাঁ এটা করা দরকার, তাহলে তো অন্য পরি, তাহলে তো ওই আমি ক্লাস 6-এ পড়া আমি আর দেশ মিলে যাবে। তো বাংলাদেশে সেই পরিস্থিতিটা হয়েছে, যার ফলে এটা গন্ডগোল হয়ে গেছে, যার ফলে আমরা যে সাধারণভাবে বাংলাদেশকে যেভাবে, বাংলাদেশ কেন যে কোনো দেশকে যখন তাকে ট্রিট করা হয় তখন সেটা একটা স্ট্রাকচার, একটা মেথড আছে, সেই স্ট্রাকচারের বাইরে। আর আরেকটা প্রশ্ন নিয়ে জিনিস নিয়ে খুব কথা উঠছে বা উঠেছে, দেখুন আমি আগেও বলেছি বাংলাদেশ একটা দেশে কোন সরকার আছে তার সরকারের প্রধানমন্ত্রীকে, এটা একটা ফ্যাক্ট, এটা একটা নাম, কিন্তু সেই দেশের সরকার এটাই শেষ কথা। তার আগের যিনি ছিলেন তিনিও সেই দেশের সরকার, পরের যিনি থাকবেন তিনিও সেই দেশের সরকার, দেশটা দেশ। বাংলাদেশে কন্টিনিউইটি ফ্যাক্টরটা নেই। হাসিনা যা করেছিল আমরা উল্টো পথে হাঁটবো, ঠিক হোক আর ভালো হোক, ওর অমুক যা করেছিল আমরা তমুক করবো, এইরকম একটা ঘটনা ঘটে যাচ্ছে। এবং তাদের হাতে পলিটিক্যাল পাওয়ার চলে গেছে, যেটা খুব ডেঞ্জারাস। আমি ইউনূস সাহেবের কথা বলছি না, এমন সব এলিমেন্টের কাছে পলিটিক্যাল পাওয়ার গেছে যাদের সঙ্গে টার্কিশ ইন্টেলিজেন্স এজেন্সি যোগ, যাদের টার্কি যাতায়াত আছে ইত্যাদি নানান রকমের ইনফরমেশন আমাদের কাছে আছে, কেমন তাদের অ্যাক্টিভিটি সম্পর্কে নানান ধরনের রিপোর্ট আছে। ফলে এই ধরনের এলিমেন্টের কাছে যখন পাওয়ার চলে যাবে, আপনি বুঝতে পারছেন কি হলো, ধরুন তালিবানের কাছে যখন পাওয়া গেল, তো তাহলে তালিবানের কাছে পাওয়ার যাওয়া আর একটা রাজনৈতিক পরিস্থিতির ভেতর দিয়ে ক্ষমতায় একজনের আসা, এই দুটো তো এক নয়। তালিবানের সঙ্গে এখন ভারত সরকার কি কাজ করছে সেটা অন্য প্রশ্ন, সেটা তালিবানকে বুঝে নিয়েছে তারা, তালিবানের সঙ্গে সেটা হয়ে গেছে, তো সেটা অন্য প্রশ্ন। এখন বাংলাদেশে যদি সেইরকম তালিবান থাকে আর তাদের সঙ্গে কাজ করতে আসে, করবে কোন পর, কিন্তু তাই বলে তালিবান বাংলাদেশে ওরকম ভাবে গিয়ে বসে থাকবে না। এই হচ্ছে মানে মূলত স্ট্রাকচারালি এই। এবার আর্মি হচ্ছে বাংলাদেশে, বাংলাদেশ তালিবান এখনো আফগানিস্তান নয়, বাংলাদেশের কন্টিনিউইটি ফ্যাক্টরটা হচ্ছে আর্মি, আর কেউ নেই কিন্তু, কেমন কনস্টিটিউশনাল আর কোনো বডি নেই। ফলে আর্মি টু আর্মি একটা রিলেশনশিপ চলছে, এবং আমি নিশ্চিন্ত যে নানান ধরনের এক্সচেঞ্জেস হচ্ছে, এবং সেখানে আমরা আগামীতে বুঝতে পারবো ঠিক কি হবে না হবে। কিন্তু কিছু যে ঘটছে বা কিছু ঘটবে, ঘটছে থেকেও মানে ঘটছে নিশ্চয়ই, কিন্তু কিছু ভয়ঙ্কর কিছু ঘটতে পারে তা সেটা বোঝা যাচ্ছে। বাংলাদেশ কি কূটনৈতিকভাবে এক ধরনের বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে? আমরা তো ধরেন ডক্টর ইউনূস যেই কথা বললেন গত 18 মাসে, বেশিরভাগই কোনো রাষ্ট্রপ্রধানের সঙ্গে সরকারপ্রধানের সঙ্গে দেখা হলো না। ইটালিতে কারোর সঙ্গে দেখা হলো না, ইংল্যান্ডে গেলেন কারোর সঙ্গে দেখা হলো না। এখন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিংবা নাশকতার আশঙ্কা, সহিংসতার আশঙ্কা, মানে কূটনৈতিকভাবে কি সরকার বিচ্ছিন্ন হয়ে? তরুণ ঘোষ, আপনি কি দেখছেন? আমি একটা ঘটনা দিয়ে আপনাকে একটা উদাহরণ দিতে পারি। গত বছর জানুয়ারিতে
দাভোসে যে সম্মেলনটা হয়েছিল, প্রচুর ঢাক ঢোল পিটিয়ে ইউনূস গেছিলেন, প্রায় 40-50টা মিটিং ফিটিং করেছিলেন। এই বছর 19 থেকে 23 অব্দি দাভোসের সেই সম্মেলনটা হচ্ছে, ওনাকে কি ডাকা হয়েছে? ওনাকে ডাকা হয়নি, কারণ আন্তর্জাতিক স্তরে তিনি নিজের মানটা এমন জায়গায় নামিয়ে ফেলেছেন, তাকে এখন আর কেউ তার সঙ্গে মিট করতে চান না, ভয় পান। এই যে এতগুলো দেশে সফর করেছেন, কোন রাষ্ট্রপ্রধান, একজন নোবেল লরিয়েট, আগে তিনি যে সম্মানটা পেতেন, কোন নোবেল লরিয়েটের সঙ্গে কোন রাষ্ট্রপ্রধান দেখা করতে এসেছেন? আমার একটা উদাহরণ দিন এনার সঙ্গে দেখা হয়েছে। সেখানে গিয়েছেন, সেখানেই না হয়ে গিয়েছে। শেষে ইটালিতে গিয়ে মেয়রের সঙ্গে উনি দেখা করলেন, না কোথায় গিয়ে একটা মেয়রের সঙ্গে দেখা করলেন, সেটাই ছবি তুলে পাবলিশ করলেন। আসলে যখন সরকারের, দেখুন, ভালো মন্দ সব থাকে, প্রত্যেকটা দেশের প্রত্যেক সরকারের ভালো মন্দ থাকে। আমাদের কংগ্রেসের ভালো ছিল, কংগ্রেসের মন্দ ছিল, বিজেপির ভালো আছে, বিজেপির মন্দ আছে, ভালো মন্দ মিলিয়ে এই সরকার চলে। আজকে যদি 1947 সালের পর থেকে যদি আমাদের যত প্রধানমন্ত্রী এবং সরকার এসছে, তারা যদি একটু একটু করে উন্নতি অগ্রগতির কাজ না করতেন, তাহলে কি ভারতবর্ষ আজকে এই জায়গায় পৌঁছতে পারতো? 14 বছরে নরেন্দ্র মোদীর পক্ষে সম্ভব না। প্রত্যেকটা সরকারই কিছু করেছে, ইন্দিরা গান্ধী কিছু করেছে, রাজীব গান্ধী কিছু করেছেন। এই যে টেলিফোনের আমাদের এত কিছু উন্নতি, বাজপেয়ী সাহেব যখন ছিলেন তখন উনি করেছেন। সোনালী চতুর্ভুজ, যেটা আমরা পুরো ভারতবর্ষকে আমরা জুড়ে ফেলে দিয়েছি, সেই কাজটাকে এগিয়ে নিয়ে চলেছেন নরেন্দ্র মোদী। সেই কাজটাও এই প্রধানমন্ত্রীরাই করে গিয়েছেন। তো কিন্তু কখনো প্রধানমন্ত্রী, আমাদের এখানেও তো বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলো আছে, তো সেটা বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলো পৃথক। দেশ বা দেশ নেতা, পার্লামেন্টের কেউ সেই শক্তিকে কেউ প্রশ্রয় দেয় না। কিন্তু যেখানে দেশ নেতা, দেশের প্রধান, তিনি যখন একটা সন্ত্রাসবাদী কাজকর্মের সঙ্গে যুক্ত হয়ে যান এবং তিনি যে লেভেলড হয়ে যান, তাহলে পরে তো মুশকিল হয়ে যায়। এখন উনি লেভেলড হয়ে গেছেন যে উনি একজন সন্ত্রাসবাদী। এই যে গণভোটটা যে করা হচ্ছে, হ্যাঁ, আপনি কি বলছেন বলুন? হ্যাঁ বলুন, গণভোটটা যে করা হচ্ছে, গণভোটটা যে করা হচ্ছে, আমি জানি না, আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন, আপনাদের এনএসআই, যেটা আপনাদের গোয়েন্দা সংস্থা বলেন, এনএসআই ভেতরে ভেতরে একটা জরিপ চালিয়েছিল। সেই জরিপের ফলাফল আমার কাছে আছে, আমি আপনাকে বলে দিচ্ছি। এনএসআই জিজ্ঞেস হচ্ছে যে গণভোট চাওয়া হয়েছে, এটা কি আপনি জানেন? 69% বলেছে জানি না। ফিগার গুলো মনে রাখবেন। গণভোট 12 ফেব্রুয়ারি হচ্ছে, এটা কি আপনি জানেন? 27% বলছে তারিখটা, 27% বলছে জানি না। ভোট দিতে যাবেন 3%, আর 1% হলো ভেবে দেখি। এইটা হলো এনএসআই 14 তারিখে যখন এই রিপোর্টটা যখন ইউনূসের কাছে এনএসআই তুলে দেয়, তখন ইউনূসের অবস্থা খারাপ হয়ে যায়। তারপর থেকে 15 তারিখ থেকে দেখবেন সমস্ত সবাইকে মাঠে নামিয়ে দিয়েছে, প্রচার করো, গণভোটে হ্যাঁ এতে প্রচার করো। কোন দেশের সরকার, আপনি বলুন, রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে প্রভাবিত করে জনগণকে যে এইখানে ভোট দাও? কোন গণতান্ত্রিক সরকার করবে? ইনি দেখুন আমেরিকাকেও পাত্তা দেন না। আমেরিকা সোজা কথা ফ্র্যাঙ্কেনস্টাইন করে ফেলেছে, আমেরিকার কথাও এখন আর শুনছে না। সে এখন বলগাহীন বলদের মধ্যে ছুটছে। বলুন। জি, প্রতিম ঘোষ, এটি তো নিয়ে আমরা আরো হয়তো সামনে আলোচনা করতে হবে, কিন্তু ক্রিকেট নিয়ে আপনি দেখুন, আইসিসির বোর্ড সভায় আজকে বাংলাদেশকে আবার নতুন করে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। বোর্ড সভায় পাকিস্তানও কিন্তু বাংলাদেশের বিপক্ষে ভোট দিয়েছে। সো ক্রিকেট নিয়েই বা কি করছে এই সরকার, আপনাদের বিবেচনায় কি?
আসলে সরকার দেশ চালাতে চাইছে না। দেখুন, আইপিএল এ মোস্তাফিজ বাদ গেছিল পপুলার ডিমান্ডে। ভারত সরকার, আপনি বলতে পারেন ভারত সরকার সেটাকে এন্ডোর্স করেছে, সুতরাং সেদিক থেকে ভারত সরকার করছে। কিন্তু যাই হোক, আমার আমার ব্যক্তিগত মতামত হচ্ছে ভারতে তো একটা পাবলিক ইয়ের দাম আছে। তো যে ঘটনা ঘটছে বাংলাদেশে মোটেই সোজা কথা না, প্রত্যেক দুদিনে একজন করে হিন্দু মারা যায়। তো সুতরাং সেখান থেকে পার্টিকুলারলি যেহেতু কলকাতা নাইট রাইডার্স ছিল সেই জন্য হয়েছে এবং সেটা হয়েছে। এখন আমি কাউকে বলেছিলাম, তখন আমাকে যারা জিজ্ঞেস করেছিল যে এটা আমার মনে হয় ভারত এইরকম একটা ঘটনা ঘটতে যাওয়ার জন্য ভারতকে আমি দায়ী করবো, আগেই বাদ দিয়ে দিলেই হতো। এবার বাংলাদেশ একটা রিয়াকশন দেখাবে দরকার। এখন বাংলাদেশ কি কি করেছে দেখুন, আইপিএল এর সম্প্রচার বন্ধ, এটা একটা খুব অ্যাংরি রিয়াকশন যে তুমি আমার প্লেয়ারকে আইপিএল কে খেলতে দাওনি, আমি আইপিএল এর সম্প্রচার বন্ধ করে দিলাম। হতেই পারতো এই অবধি একটা কড়া বক্তব্য যে তুমি তাহলে নিলে কেন। আমার মনে হয় বাংলাদেশের যথেষ্ট বক্তব্য ছিল ওই জায়গাটায়। বাংলাদেশ কি করলো, ইমিডিয়েটলি এক্সট্রিম পজিশনটা নিল, হয় আমি যা বলবো তাই করতে হবে, তা না হলে পরে হবে না, রাইট? এখন এখান থেকে দুটো জিনিস বেরোয়, হয় বাংলাদেশ নিজের ওজন বোঝে না, এই সাহেব এই বলতে যাচ্ছিলাম। আর দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশ এমন চাইছে, এটা একটা এক ধরনের জিহাদি মেন্টালিটি, দেশকে দাওতে না লাগিয়ে দিলাম। কারণ আমার মনে হয় না যারা সরকার চালায় তারা এত বোকা, সুতরাং আমি দেশকে দাওতে লাগিয়ে দিলাম। আমি আমার লোকের কাছে, আমি ওই যে বললাম যে ইন্টারন্যাশনাল রিলেশনস আর স্ট্রিট পলিটিক্স এই দুটো এক হতে পারে না, তো ওটাকে এক করে দিলাম। করে দিয়ে আগামী সরকারের জন্য আমি পরিস্থিতি খারাপ করে দিলাম। ও তোমরা খুব বিএনপি কে সাপোর্ট করছো, দিলাম এমন গড়টা বাজিয়ে বিএনপি যেন ভারতের সঙ্গে কাজ না করতে পারে। মানে আমার পারপাস ইজ ডিফারেন্ট, আমি দেশের সরকার নই, আমি কোনো গোষ্ঠী প্রধান। এইখানেই তফাৎটা হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় এগুলো কোনো সাধারণ লজিকে মিলবে না। পাকিস্তান যা করেছে ঠিকই করেছে, পাকিস্তান অতীতেও করেছে, পাকিস্তান বোকা নয়। কারণ এই যে বাংলাদেশ যে কাজটা করলো, কাজটা যদি না যায় টি-20 খেলতে, এখন কি পরিস্থিতি হয়, বাংলাদেশকে মাথা মুড়িয়ে টি-20 খেলতে যেতে হবে। যদি না যায় সেটার জন্য পুরোপুরি বাংলাদেশ দায়ী, এই যে মাথা মুড়ানোর জন্য। কারণ সে এমন পজিশন নিয়েছে যেখান থেকে, মানে পলিটিক্সের নিয়ম কি, এমন ভাবে দাল চালা হয় যে পেছোবার রাস্তা খোলা আছে, এক্সিট রুট রাখা আছে, কোনো এক্সিট রুট রাখেনি। অথবা যে বলে সম্ভবত পয়েন্ট অফ নো রিটার্ন। না, পয়েন্ট অফ নো রিটার্ন তো বটেই, কিন্তু পলিটিক্স ইজ আন আর্ট, যেখানে সর্বক্ষণ কাল বলে না পলিটিক্স ইজ আন আর্ট অফ, মানে যে স্ট্রেঞ্জ বেড ফেলোস তৈরি করে। তা কি করে সম্ভব, আজকে এর সঙ্গে যায় কালকে ওর সঙ্গে যায়, এই কারণেই সম্ভব। দেখবেন কাল কেন তুমি এরশাদের পার্টি ধরুন, অনেকের সঙ্গে গেছে, আমাদের দেশে এরকম পার্টি আছে। এখন সে এসে কি বলে, আমি তখন এই জন্য ওইখানে গেছিলাম, এখন আমি এই জন্য এইদিকে। তো এটা হবে পলিটিক্স, এটা নিয়ম। কিন্তু আপনি যে সিচুয়েশনটা করেছেন সেটা হচ্ছে সুইসাইডাল। এই সুইসাইডাল সিচুয়েশনটা করার পেছনে আপনার তাহলে কারণ কি কি থাকতে পারে? কারণ এটাই থাকতে পারে যে দেশে যে উন্মাদনা একটা তৈরি করা ভারত বিরোধী, তাহলে ভারত বিরোধী উন্মাদনায় কার লাভ হবে? কেমন? তাহলে ভারত যাদেরকে টার্গেট করছে বা যে যে থ্রেট ভাবছে, তাহলে কি সরকার সেই গোষ্ঠীগুলোকেই আরো উস্কে দিতে চাইছে? তাই এটা খুব খুব জটিল। মানে সরকারের যে রেসপন্স গুলো সরকারের মতো রেসপন্স না। পাকিস্তান বোকা নয় তো, পাকিস্তান তো জানে। কারণ আপনি আজকে যে বাংলাদেশ যে কাজটা করলো, কি কি হবে আমাকে বলতে হবে না, আপনাদের একজন আছেন ব্লগার, স্পোর্টস ব্লগার, নট আউট নোমান, হি ইজ ডুইং গ্রেট জব। কেমন? তো তো আপনার সবাই জানে, আপনি আপনার পুরো যে রেভিনিউ যাবে না, আপনার র্যাঙ্কিং পড়ে যাবে। শুধু তাই নয়, রেভিনিউ তো যাবেই না, কি কি ব্যবস্থা নিতে পারে আইসিসি ইভেন্টের ভাষায়, ইচ্ছাকৃতভাবে অংশগ্রহণ না করলে কি কি মানে ব্যবস্থা নেওয়া হতে পারে। দেখুন, আর্থিক জরিমানা করা হবে, পয়েন্ট ওগুলো কিন্তু বড় ইস্যু না। আর্থিক জরিমানা আপনি ছেড়ে দিন, বাংলাদেশের টাকা আছে, না হয় 10 কোটি 20 কোটি টাকা দিয়ে দেবে, সদস্য পদ স্থগিত করে দিতে পারেন। না, সেটাও আসল সমস্যাটা হবে যে প্রথম কথা আপনার র্যাঙ্কিং নেমে যাবে। কেমন?
র্যাঙ্কিং নেমে গেলে পরে আর তার সঙ্গে টাকার যোগাযোগ থাকবে, আপনিও যে স্পন্সরশিপ ভ্যালু পাবেন তার যোগাযোগ থাকবে, তার সুতরাং আপনার নিজের দেশের ক্রিকেট ইনফ্রাস্ট্রাকচার নষ্ট হবে। তার থেকে বড় কথা হচ্ছে যে আপনি আপনার সঙ্গে আপনি কখন আপনার স্পন্সরশিপ বলুন সবকিছু কখন পান, যখন অস্ট্রেলিয়া বাংলাদেশে যাবে, কি বড় টিমরা যাবে, বা বাংলাদেশ অস্ট্রেলিয়ার সঙ্গে খেলতে যাবে, একটা ম্যাচ খেলতে পারলেও আপনার হবে, এই জায়গাগুলো ক্লোজ হয়ে যাবে। আর সুতরাং আপনি যে ডিপ্লোম্যাটিক্যালি আইসোলেটেড হওয়ার কথা বলছিলেন সেটা হচ্ছে এই জায়গা, এবং এর সঙ্গে অনেক বড় যোগাযোগ হচ্ছে। আফটার অল একটা ছোট বাংলাদেশ তো একটা ছোট দেশ ছিল, মানে অর্থনীতি ওয়াইজ জনসংখ্যা যা খুশি হতে পারে পৃথিবীতে, কিন্তু আসল ব্যাপার হচ্ছে অর্থনীতি সাইজ। তো অর্থনীতির সাইজটা একটা এই যে গ্রোথ হয়েছিল এটার জন্য একটা সে জায়গা পেয়েছিল, বাজারের জায়গা পেয়েছিল। আজকালকার পৃথিবীতে অর্থনীতি খুব বড় ব্যাপার। তো সেটা যখন আপনি দেখুন এখন কত 2.5% না 3% গ্রোথের কথা বলছে, এরকম একটা পরিস্থিতি, এবং এরকমই চলবে, এর থেকে কোনো উন্নতি হবে না। কিন্তু আপনি লিখে নিতে পারেন আমার কাছে 1% বা বেশি হতে পারে, আর হবে না। তো এর ফলে কি হলো, আপনি বৈরিতা সৃষ্টি করে আপনি ভারতের সাপোর্ট পাচ্ছেন না। অতীতে বাংলাদেশ ভারতের উপর রাইড করে চলে যেত, অনেক কিছু করেছে, আমি এখানে কোলাকুলি বলছি না, কিন্তু ধরুন বাংলাদেশ সরকারের আমেরিকার রাষ্ট্রদূতদের প্রতি যে আচরণ ছিল অনেক সময়, সেটা কোন সাহসে কেমন, সুতরাং কোথাও একটা বড় সাপোর্ট ছিল তা। তো এরকম নানান ধরনের বিষয় ছিল যেগুলোর থেকে আপনি বেরিয়ে গেছেন। বেরিয়ে যেতে এখন আপনি কারোর না কারোর খপ্পরে পড়ে থাকবেন, একজনের দয়ার উপর আপনি থাকবেন। অতীতে আপনার কাছে কিন্তু 4-5 জন ছিল। হাসিনা কিন্তু তাতে আমার লাভ হোক আর ক্ষতি হোক, সবসময় আমাদের লাভ হয়নি, কিন্তু সে কিন্তু একে বাজিয়ে ওকে তুলে মুখ করে চলছে। এই সরকার যেটা করছে, আপনি দেখুন একটা ইন্টারিম সরকার, সে চলে যাবে, সে কি নিয়ে বলছে যে শিলিগুড়ি করিডোরের ওখানে ওই চীনের প্রজেক্ট। আপনি ইন্টেনশনটা দেখুন কেন, তার কোনো সুস্থ ইন্টেনশনই নেই। এটা সে বলবে কেন, পরের সরকারে সে বলুক, তাহলে বুঝতে পারে। ইন্টারিম সরকারের যাওয়ার সময় তার মানে তার একটা রাজনীতি আছে। দিস ইজ দ্য ডেঞ্জারাস মোস্ট পার্ট অফ দিস গভর্নমেন্ট, আনকাউন্টেড পাওয়ার। আমি যদি আপনাদের কাছ থেকে একটু বিদায় পেতে পারি, আমি শেষও করে দিব। আপনাদের দুজনকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আমার সঙ্গে খুব অল্প সময়ের নোটিসে যুক্ত হয়েছেন। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন আপনারা। তরুণ ঘোষ, কি শেষ কিছু বলবেন 30 সেকেন্ডে? আমি প্রতিম রঞ্জন বাবুকে ধন্যবাদ দেবো যে উনি সঠিকভাবে জিনিসটাকে তুলে ধরেছেন, ক্রিকেটের বিষয়টাকে। এবং আমার যতটুকু মনে হয়, ক্রিকেট নিয়ে তো খুব একটা চর্চা তো আমরা করি না, কিন্তু এর একটা গুণাগার কিন্তু বাংলাদেশকে দিতে হবে। যেমন সাসপেন্ড হতে পারে কিছুদিনের জন্য, কিছু বছরের জন্য, আবার উল্টোটা হতে পারে, আবার গ্রুপ লিগ থেকে খেলে বাছাই পর্ব থেকে উঠে আসতে হতে পারে। কারণ যেটা প্রতিমবাবু বললেন যে তার কিন্তু নেমে যাবে, র্যাঙ্কিং নেমে যাবে, আর র্যাঙ্কিং যত নিচের দিকে নামবে তাকে বাছাই পর্ব থেকে খেলে আসতে হবে। আমার মনে হয় এই দুর্ভোগগুলো জুটবে। আর পয়সাটা কার গেল? পয়সাটা গেল হচ্ছে বাংলাদেশের প্লেয়ারের, এবং বাংলাদেশে যারা টিভি সত্ত্ব কিনেছিল, সেই টিভি চ্যানেলগুলো, তাদের পয়সাটা জলাঞ্জলি গেল, কারণ তারা তো টাকা দিয়ে দিয়েছে আইসিসিকে। ক্ষতিগ্রস্ত কিন্তু টোটালি হলো বাংলাদেশ। আমাদের দেশে মানে অনেক নেতিবাচকতার মধ্যে একটি মাত্র ভালো জিনিস, সেটি আমাদের ক্রিকেট। তো সেটি এরকম নিজ হাতে ধরে এই সরকার ধ্বংস করে দিচ্ছে, কার স্বার্থে, কিসের স্বার্থে, আমারও বোধগম্য হয় না।